আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটির অনলাইন ক্লাসে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো, সেটাতে যাওয়ার আগে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি যে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট একটা ঘটনা দিয়ে স্টার্ট করি। যেমন আমার চুল হচ্ছে কোঁকড়া। যখন আমি বড় রাখি পাখির বাসার মতো রাখে। আমার লাগে আমার ফ্রেন্ডরা সবাই আমাকে হচ্ছে পাখির বাসায় রাখতো। তারপরে হচ্ছে হলো গিয়ে আমি একটু মনে করেন ক্ষুধার্ত বেশিই থাকতাম। তো ফ্রেন্ড সার্কেলে টিফিন চুরি করে খাইতাম। তো টিফিন চোরও বলতো। ইনফ্যাক্ট সবচেয়ে বেশি টিফিন খাইছে আমার এক ফ্রেন্ড আছে জাহিদ আহমেদ, বর্তমানে র্যাবে আছে। ভাগ্যিস তখন র্যাবে ছিল না, নয়তো হচ্ছে গুলি করে দিত। ম্যাক্সিমাম টাইমে আর হচ্ছে টিফিন খেয়ে ফেলাইতাম। তো আবার আমার কিছু ফ্রেন্ড ছিল, আর একটা ফ্রেন্ড ছিল যার হচ্ছে হলো গিয়ে স্কুলে পড়া অবস্থায় সকল চুল পেকে গেছে। তো এই যে ঘটনাগুলো বলতেছি, এখন আপনারা বলবেন যে এগুলোর সাথে আজকের ক্লাসের রিলেশন কি? অবশ্যই রিলেশন আছে। মেইনলি এগুলো হচ্ছে ডিএনএ এর কারণে হচ্ছে, বা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যের, যেটাকে আমরা বলি কি ডিএনএ, যেটাকে ডিএনএ যে বিষয়টা বললাম, এটার কারণে কেউ দেখতে হচ্ছে হলো গিয়ে কালো হয়, কেউ ফর্সা হয়। তারপর হচ্ছে মানে জিনের কারণে, যেটা আমরা বলি যে জিনের কারণে, লাইক জেনেটিক্স এর কারণে এই ধরনের তারতম্যগুলো মানুষের মধ্যে দেখা যায়। ঠিক আছে? তো এই জেনেটিক্স বা ডিএনএর ইনফরমেশন, লাইক হচ্ছে বায়োলজির যে ইনফরমেশনটা আছে, সেটাকে যখন আমরা কম্পিউটারে কি করি, শিফট করি, অর্থাৎ কম্পিউটার সিস্টেমের সাথে আমরা টাই আপ করি, ইন্টিগ্রেট করি, যেই সেকশনটা তৈরি হয় তাকে মূলত হচ্ছে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তো এক্স্যাক্টলি আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ওকে, বায়ো ইনফরমেটিক্স। তো আমরা বায়ো ইনফরমেটিক্স নিয়ে ডিটেলসে আজকে কথা বলবো। আসলে বায়ো ইনফরমেটিক্সটা কি? সহজ কথায় বায়ো ইনফরমেটিক্স বলতে, বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স মেইনলি হচ্ছে বায়োলজির ইনফরমেশনকে, বায়োলজি তথা ডিএনএ এর ইনফরমেশনকে, যদি আরো সহজভাবে বলি, ডিএনএ এর ইনফরমেশনকে কম্পিউটার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করার প্রসেসকে, মূলত স্যার বায়ো ইনফরমেটিক্স বলে। আর ডিএনএ ইনফরমেশনটাকে বর্তমানে বলা হয় স্যার বিগ ডাটা। ওকে, ডিএনএ ইনফরমেশনটাকে বলা হয় বিগ ডাটা। তো এই ডিএনএ ইনফরমেশন গুলোকে সিকোয়েন্স করা, এটাকে বিগ ডাটা এই জন্যই বলা হয় যে একটা হিউম্যানের ডিএনএ সিকোয়েন্সিং যদি করতে যায়, প্রায় হচ্ছে 3 বিলিয়ন হচ্ছে ইনফরমেশন কে স্টোর করতে হয়, যেটা অলমোস্ট মনে করেন হিউজ। ওকে, তো এই জন্য এটাকে বিগ ডাটা বলে। তো এই বিগ ডাটাটাকে ডিএনএ কি করতে পারে, স্টোর করতে পারে। তো এটাকে আমাদের শরীরের মনে করেন ইনস্ট্রাকশন মডিউল বলা হয়, যেটা হচ্ছে সেল বা আমাদের শরীরে যে অর্গান গুলো আছে সেগুলোর জন্য যে ফাংশন গুলো প্রোভাইড করা, সেগুলো এই ডিএনএ থ্রুতে কমপ্লিট করা হয়। ওকে, তো আমরা একটু বায়ো ইনফরমেটিক্স কাকে বলে সেটার একটু একটা ডেফিনেশন দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। এটা উইকিপিডিয়ার একটা ডেফিনেশন। ওকে, এটা উইকিপিডিয়ার একটা definition. Biometrics is an interdisciplinary field that develops method and software tools for understanding biological data, in particular when the data sets are large and complex. তো ডিএনএর ইনফরমেশন গুলো লার্জ এবং খুবই কমপ্লেক্স। তো বায়োইনফরমেটিক্সটা কি? যে ডিএনএর যে লার্জ অ্যামাউন্টের যে ডাটা আছে বা কমপ্লেক্স ডাটা আছে, সেগুলোকে অ্যানালাইজ, সামারাইজ করার জন্য সফটওয়্যার টুলস ডেভেলপ করা হয়, যেটা হচ্ছে এই ডিএনএর ইনফরমেশন গুলোকে কি করতে পারে স্যার, অ্যানালাইজ করতে পারে এবং সলিউশন প্রোভাইড করতে পারে এবং ডাটাগুলোকে প্রিজার্ভ করতে পারে, যাতে পরবর্তীতে ওই ডাটাগুলোকে ইউজ করা যায়। যেমন হিউম্যানের যে ডিএনএ ইনফরমেশন আছে, এটার যে অ্যামাউন্টটা, সেটা কি পরিমাণ অ্যামাউন্ট, সেটা হচ্ছে 3 বিলিয়ন ডাটা হচ্ছে বা ক্যারেক্টার সেট হিউম্যান ডিএনএ এর মধ্যে
আচ্ছা, তো সেটাকে মূলত হচ্ছে বইতে স্টোর করতে হিউজ ভলিউমের বই লাগবে, অনেকগুলো বই লাগবে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হিউম্যানের জেনেটিক্স যে কোড আছে সেটাকে যদি আমরা বইতে লিপিবদ্ধ করতে চাই তাহলে কি পরিমাণ বই লাগতে পারে সেটা একটু আপনাদেরকে দেখাই আমি। দেখেন, হিউম্যান জেনেটিক্স এর নিয়ে একটা টেডে তিনি হলো একটা কনফারেন্স করতেছিলেন, ঠিক আছে? তো এখানে প্রতিটা বইতে 2000 পেজ আছে, তো এখানে এতগুলো বইয়ের মধ্যে মূলত হচ্ছে একটা হিউম্যানের ইনফরমেশন, জিনোমের ইনফরমেশন গুলোকে কি করা হয়েছে, স্টোর করা হয়েছে। তো এটা খুবই, মনে করেন, হিউজ ডাটা। তো এখানে আপনাদের কাছে, যার কাছে মনে হইতেছে এই বইয়ের সংখ্যা কম, প্রত্যেকটা বইতে কিন্তু 2000 করে পেজ আছে, যেটার মধ্যে সকল ইনফরমেশন গুলোকে কি করা হয়েছে, পার্ট বাই পার্ট স্টোর করা হয়েছে। তো এই হিউজ ভলিউমের ডাটাকে কখনোই হলো আমরা, মনে করেন যে পরবর্তী ইউজের জন্য এভাবে কাগজে প্রিন্টেড কপিতে রাখলে আমাদের জন্য অনেক প্রবলেম হবে, সেগুলো ডাটাগুলোকে বের করা, অ্যানালাইসিস করা। তো এটার জন্য হিউজ লেভেলের, মনে করেন, হাই পারফর্মিং কম্পিউটার ডেভেলপ করা হয়েছে, যেটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে মেশিন লার্নিং। তো সেই মেশিন লার্নিংটাকে মূলত ইন্টিগ্রেট করা হয়েছে যাতে পরবর্তীতে এই ডাটা ইনফরমেশনকে সায়েন্টিস্টরা কি করতে পারে, ব্যবহার করতে পারে, এবং সেই ডাটা ইনফরমেশনের উপর বেস করে বিভিন্ন ডিসিশন মেক করতে পারে। সেটার জন্যই মূলত এই বায়ো ইনফরমেটিক্স এর শাখাটাকে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। ওকে, ক্লিয়ার স্যার? আপনার কি বায়ো ইনফরমেটিক্স এর বিষয়টুকু কি স্যার বুঝতে পারছেন? তো আমি একটা ছোট্ট অ্যানিমেশন দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে বায়ো ইনফরমেটিক্সটা কি। বায়োইনফরমেটিক্স বা এই ডিএনএর ইনফরমেশন গুলো কেন আমাদের জন্য এত প্রয়োজনীয়? এত প্রয়োজনীয় এই জন্যই যে আমরা যদি ডিএনএর সিকোয়েন্সটাকে বুঝতে পারি বা জেনেটিক্স কোডটাকে সায়েন্টিস্টরা যখন এটাকে, মনে করে, ডিকোড করছে, মানে প্রত্যেকটা ডিএনএর ইনফরমেশনকে পার্ট বাই পার্ট এটাকে এক্সট্রাক্ট করছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করছে, সেখান থেকে তারা রিয়ালাইজ করতে পারছে যে কোন মেডিসিন আমাদের শরীরের জন্য ভালো হবে, ঠিক আছে? বা জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে কিভাবে আমরা বেটার মেডিসিন পাইতে পারি, বেটার লাইফ পাইতে পারি, বেটার টেকনোলজি পাইতে পারি, যেটা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দিবে, আমরা দীর্ঘায়ু লাভ করতে পারবো। এরকম ধরনের কনসেপ্ট গুলো নিয়ে ড্রাগ ডেভেলপমেন্ট, জেনেটিক মডিফিকেশন, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, সকল ক্ষেত্রেই এই বায়ো ইনফরমেটিক্সটা হিউজ লেভেলে ব্যবহার করা হচ্ছে। ইনফ্যাক্ট বায়োমেট্রিক্সটাও, মূলত বায়োমেট্রিক্সের বিষয়টাতেও একটু আসি, বায়োমেট্রিক্সটাও মূলত এই বায়ো ইনফরমেটিক্সের থ্রুতেই আসছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্সের মধ্যে মনে করেন যে প্যাচ লাগায় ফেলে, তাদের কাছে মনে হয় দুইটাই কিন্তু সেম, ঠিক আছে? দুইটাই হলো সেম। আসলে অ্যাকচুয়ালি দুইটা সেম না। ডিএনএর ইনফরমেশনকে কম্পিউটার সিস্টেমে ট্রান্সলেট করা, অর্থাৎ বাইনারি ডাটাতে রূপান্তর করাকে মূলত স্যার বায়ো ইনফরমেটিক্স বলে। আর বায়ো ইনফরমেটিক্স এর এই বাইনারিতে কনভার্ট করার ডাটা ব্যবহার করে কোনো ইউজারকে অথেন্টিকেট করা বা তার আইডেন্টিটি ইউনিক ভাবে শনাক্ত করার পদ্ধতিকে মূলত বায়োমেট্রিক্স বলে, ঠিক আছে? এখন দেখেন, আমরা স্মার্ট ওয়াচ ইউজ করতেছি যেটা আমাদের হার্টবিট ক্যালকুলেট করতে পারে। তো এই যে আমাদের অ্যানালগ ডাটাগুলোকে যে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে, এগুলো আমাদের বায়োলজিক্যাল ডাটা, হার্টবিট, এগুলো সব আমাদের বায়োলজিক্যাল ডাটা। এই বায়োলজিক্যাল ডাটাটাকে আমরা আমাদের স্মার্ট ওয়াচে ট্রান্সলেট করতেছি কেমনে? এই যে বায়োলজিক্যাল ডাটাকে আমরা যখন আমাদের স্মার্ট ওয়াচে কি করতেছি, ট্রান্সলেট করতেছি, এই ফরমেশনটা বা এই পদ্ধতি বা এই টেকনিকটাকে মূলত বায়োইনফরমেটিক্স বলে। যেখানে বায়োলজিক্যাল ডাটাকে কম্পিউটার সিস্টেমের সাথে কি করা হয়, সংযুক্ত করা হয়। আর এই যে বায়োলজিক্যাল ডাটাকে কম্পিউটার সিস্টেমের সাথে সংযুক্ত করার জন্য এখানে বিভিন্ন, মনে করেন যে, ইন্টারকানেক্টেড ফিল্ড গুলোকে ইউজ করা হয়, যেমন অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি,
বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এদের ইন্টারকানেক্টেড একটা রূপ হচ্ছে হলো গিয়ে বায়োইনফরমেটিক্স, এবং এটার সহায়তায় এবং কম্পিউটার সায়েন্স এটার সহায়তায় এই ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, এইগুলো সব কিছুকে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে কি করা হয়, ইন্টিগ্রেট করা হয়, এবং এটার থ্রুতে যে নতুন একটা ব্রাঞ্চ তৈরি করা হয় যেটার নাম হচ্ছে বায়োইনফরমেটিক্স, যেটার মাধ্যমে হিউম্যানের বায়োলজিক্যাল ডাটাকে বা বায়োলজিক্যাল ইনফরমেশনকে কম্পিউটার সিস্টেমে কি করা হয়, ট্রান্সলেট করা হয়। দ্যাটস অল বায়োইনফরমেটিক্স, আর কিছু না। সহজ কথায় বায়োইনফরমেটিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডাটা বা ডিএনএ ইনফরমেশনকে আমরা হচ্ছে বাইনারি ডাটাতে কনভার্ট করার একটা মেকানিজম, যে মেকানিজমের জন্য কিছু ফিল্ড ইন্টারকানেক্টেডলি কাজ করে, লাইক অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর হচ্ছে আমাদের লাইক হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এগুলো সবকিছু ব্লেন্ড করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে ডিটেলসে দেখবো স্যার। ওকে, এখানে আপনারা যেগুলো যে ক্যারেক্টার সেট দেখছেন, এই ক্যারেক্টার সেট গুলো কি আসলে? এই ক্যারেক্টার সেট গুলো হচ্ছে আমাদের ডিএনএর ইনফরমেশন। এই ক্যারেক্টার সেট গুলোকেই মূলত বাইনারিতে কনভার্ট করা হয়। তো এগুলো নিয়ে আর একটু ডিটেলসে কথাবার্তা বলি, আসলে এই ক্যারেক্টার সেটটা কি, তাহলে আপনারা বিষয়টুকু বুঝতে পারবেন স্যার। দেখেন স্যার, আপনারা হিউম্যান জিনোমের ব্যাপারে অনেক আগেই শুনছেন বা আজকে হয়তো শুনতেছেন। জিনোম অ্যাকচুয়ালি কি? জিনোম মানে হচ্ছে কম্বিনেশন অফ জিন, ঠিক আছে? যেখানে প্রত্যেকটা, মনে করেন যে পার্টিকুলার সেলের মধ্যে অনেকগুলো জিন থাকে, আর যেগুলো কম্বাইন হয়ে মূলত হচ্ছে একটা মনে করেন জিনোম তৈরি করে। এটা একটু দেখেন, এখানে আপনারা যেটা দেখতেছেন এই প্রত্যেকটা সেলের মধ্যে, ইন্ডিভিজুয়াল সেলের মধ্যেই কিন্তু জিন জিন থাকতে পারে, ঠিক আছে, থাকে। ওকে, আর এটা অলরেডি আপনারা সবাই জানেন যে আমাদের হিউম্যান জিনোম, এটা সিকোয়েন্স বা হিউম্যান জিনোমের যে জিন আছে সেগুলোকে সিকোয়েন্স করে ফেলা হয়েছে, ঠিক আছে? তো এটাকে মূলত কোড বলা হয়, হিউম্যান কোড বলা হয়, যে মানুষের বিহেভিয়ার কি হবে, মানুষের মনে করেন যে হাইট কত হবে, তার চুলের কালার কি হবে, চোখের কালার কি হবে, সে দেখতে কেমন হবে, এই জিনিসগুলোকেই মূলত, তারপর হচ্ছে আমাদের বডি কেমনে ফাংশন করবে, এই সব কিছুই এই জিনোম তথা এই কোডের মাধ্যমে সঞ্চালিত হয়, ঠিক আছে? ওকে, তো আমি এটাকে একটু সাউন্ড দিয়ে আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের জন্য ভালো লাগবে আসলে অ্যাকচুয়ালি জিনিসটা কি, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। You've probably heard of the human genome, the huge collection of genes inside each and every one of your cells. You probably also know that we've sequenced the human genome. But what does that actually mean? How do you sequence someone's genome? Let's back up a bit. What is a genome? Well, a genome is all the genes, plus some extra, that make up an organism. Genes are made up of DNA, and DNA is made up of long paired strands of A's, T's, C's, and G's. Your genome is the code that your cells use to know how to behave. Cells interacting together make tissues. Tissues cooperating with each other make organs. Organs cooperating with each other make an organism. You. So, you are who you are in large part because of your genome. The first human genome was sequenced 10 years ago and was no easy task. It took 2 decades to complete, required the effort of hundreds of scientists across dozens of countries, and cost over $3 billion. But someday, very soon, it will be possible to know the sequence of letters that make up your own personal genome
all in a matter of minutes, and for less than the cost of a pretty nice birthday present. How is that possible? Let's take a closer look. Knowing the sequence of the billions of letters that make up your genome is the goal of genome sequencing. A genome is both really, really big and very, very small. The individual letters of DNA, the A's, T's, G's, and C's, are only 8 or 10 atoms wide, and they're all packed together into a clump, like a ball of yarn. So, to get all that information out of that tiny space, scientists first have to break the long string of DNA down into smaller pieces. Each of these pieces is then separated in space and sequenced individually. But how? It's helpful to remember that DNA binds to other DNA if the sequences are the exact opposite of each other. A's bind to T's, and T's bind to A's. G's bind to C's, and C's to G's. If the ATGC sequence of two pieces of DNA are exact opposites, they stick together. Because the genome pieces are so very small, we need some way to increase the signal we can detect from each of the individual letters. In the most common method, scientists use enzymes to make thousands of copies of each genome piece. So we now have thousands of replicas of each of the genome pieces, all with the same sequence of A's, T's, G's, and C's. But we have to read them all somehow. To do this, we need to make a batch of special letters, each with a distinct color. A mixture of these special colored letters and enzymes are then added to the genome we're trying to read. At each spot on the genome, one of the special letters binds to its opposite letter. So we now have a double-stranded piece of DNA with a colorful spot at each letter. Scientists then take pictures of each snippet of genome. Seeing the order of the colors allows us to read the sequence. The sequences of each of these millions of pieces of DNA are stitched together using computer programs to create a complete sequence of the entire genome. This isn't the only way to read the letter sequences of pieces of DNA, but it's one of the most common. Of course, just reading the letters in the genome doesn't tell us much. It's kind of like looking through a book written in a language you don't speak. You can recognize all the letters, but still have no idea what's going on. So the next step is to decipher what the sequence means, how your genome and my genome are different. Interpreting the genes of the genome is the part scientists are still working on. While not every difference is consequential, the sum of these differences is responsible for differences in how we look, what we like, how we act, and even how likely we are to get sick or respond to specific medicine. তো আপনাদের একটা ডকুমেন্টেশন দেখানো হয়েছে, যে ডকুমেন্টেশনটা দেখানোর একটাই উদ্দেশ্য ছিল যাতে আপনারা এখানে বুঝতে পারেন এগুলো আসলে কি। এগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, যেগুলো হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন ফাংশনগুলোকে কি করে, পারফর্ম করে। তো এই ফাংশনগুলোকে আমাদের কম্পিউটার সিস্টেমে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, বাইনারি ডাটাতে কনভার্ট করতে হবে। আর এই বাইনারি ডাটাতে কনভার্ট করার মাধ্যমেই আমরা হচ্ছে আমাদের হাতের মুঠোর মধ্যে হচ্ছে হলো গিয়ে স্মার্ট ওয়াচ পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার এগুলোকে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ইনফ্যাক্ট অ্যাপেল ওয়াচের মধ্যেও আপনারা দেখতে পারেন এই সিস্টেমটা ইন্টিগ্রেট এত মনে করেন সুন্দরভাবে করা হয়েছে যে কোনো মানে মানুষের, বিশেষ করে কয়েকদিন আগে একটা ঘটনা পড়তেছিলাম, আমি পুরোটা শেষ করতে পারি নাই, ইন্টারনেটে একটা নিউজ পড়তেছিলাম যে অ্যাপেল ওয়াচ হচ্ছে হলো গিয়ে ইমার্জেন্সি বেসিসে হচ্ছে নিয়ার হসপিটালে কল করছে যখন একজন পেশেন্ট হচ্ছে ফল ডাউন করছে, অর্থাৎ তার ব্লাড প্রেশার লেভেল এগুলো মনে করেন ফল ডাউন করার কারণে সে হচ্ছে হলো গিয়ে মনে করেন মাটিতে পড়ে গেছে, লাইক হচ্ছে হার্ট অ্যাটাকের মতো ইস্যু হয়েছে। তো ইনস্ট্যান্টলি অ্যাপেল ওয়াচ নিয়ারেস্ট যে হসপিটালটা ছিল সেটাতে SMS পাঠাইছে এবং পরবর্তীতে ওই পেশেন্টকে হচ্ছে হলো গিয়ে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এবং তার লাইফ কি হয়েছে, সেভ হয়েছে। ইনফ্যাক্ট এখন হচ্ছে যারা ডায়াবেটিক্স পেশেন্ট
তাদের জন্য মূলত মনে করেন একটা কিট ব্যবহার করা হয় যেটা অটোমেটিক্যালি কিছুক্ষণ পর পর শরীরের গ্লুকোজ লেভেলটাকে চেক করবে এবং সেই অনুযায়ী সে হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ইনসুলিনটাকে প্রোভাইড করবে যারা ইনসুলিন নেয়। ঠিক আছে? কারণ আপনারা জানেন ডায়াবেটিকস পেশেন্টদের ক্ষেত্রে যদি সুগার হচ্ছে লো হয়ে যায় তাহলে নীল হয়ে যায়, তখন তাদের মনে করেন জীবনের ঝুঁকি থাকে। তো এইভাবে করে মূলত ডে বাই ডে বায়োটেকনোলজি গুলো ডেভেলপ করা হচ্ছে যাতে হিউম্যান কাইন্ডকে আরো হচ্ছে হেল্প করা যায়। ওকে স্যার, আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটা একটু আমাকে জানান। আর আমি আগেই বলছি বায়ো ইনফরমেটিক্স বলতে মূলত বায়োলজিক্যাল থিমকে কম্পিউটার সিস্টেমে ইন্টিগ্রেট করার প্রসেসকে বোঝায়। ওকে, আর আগেই বলা হয়েছে বায়োলজিক্যাল থিম গুলোকে কম্পিউটার সিস্টেমে ইন্টিগ্রেট করাকে মূলত বায়োইনফরমেটিক্স বলে। আর বায়োইনফরমেটিক্স ড্রাগ ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং এই সব ক্ষেত্রে হচ্ছে হিউজ পরিমাণে ব্যবহার করা হয়েছে। ওকে, তো ড্রাগ ডেভেলপমেন্ট বা লাইফ সাইকেল এর কথা যেহেতু আসতেছে, তাহলে আমরা এখন যে এরাটাতে বাস করতেছি, যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যে ভ্যাকসিন পাইতেছি, তো সেই ভ্যাকসিনের ক্ষেত্রে মূলত হচ্ছে এই ড্রাগ ডেভেলপমেন্ট সাইকেলটা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা খুব হেল্প করতেছে। তো আপনারা এখান থেকে একটা জিনিস দেখতে পাইতেছেন যে যখনই হচ্ছে ডিএনএ সিকোয়েন্স গুলোকে কম্পিউটার সিস্টেমে রাখা যাবে, সেগুলোকে অ্যানালাইসিস করা যাবে এবং কোন ড্রাগ ইউজ করলে সেটা রিয়্যাক্ট করবে, পেশেন্টের লাইফ কিউর হবে, মানুষের লাইফ কিউর হবে, সেই ভ্যাকসিন ডেভেলপমেন্ট করার জন্যই মূলত হচ্ছে এই বায়ো ইনফরমেটিক্সটা খুবই ইম্পর্টেন্ট। যেমন বাংলাদেশের একদল তরুণ সম্ভাবনাময়ী সায়েন্টিস্টরা, তারা হচ্ছে হলো গিয়ে কোভ্যাক্সের জেনেটিক সিকোয়েন্স হচ্ছে মনে করেন ডেভেলপ করছেন, মানে সিকোয়েন্সিং করছেন, তো জিনোম সিকোয়েন্স করছে ডক্টর সেনজ্যোতি। তো তাদের মানে আপনারা সবাই জানেন, এটার একটা আপনাদের ইমেজ দেখাই, আপনারা পড়ছেন, নিউজেও আসছিল। ওকে, ডক্টর সেনজ্যোতি সাহা, তো তিনি হচ্ছেন এই টিমটাকে লিড করছে, যেটা তারা হচ্ছে হলো গিয়ে কোভিড-19 এর হচ্ছে হলো গিয়ে সার্স কোভ টু, ওকে, সার্স কোভ টু অর্থাৎ কোভিড-19 এর জিনোম সিকোয়েন্স করছেন। তো এটা খুবই প্রাউডের বিষয় আমাদের জন্য। তো এই মনে করেন যে ভাইরাসের এই সিকোয়েন্সিংটা করার কারণেই আমরা এত তাড়াতাড়ি হচ্ছে মেডিসিনটা পাইছি, ভ্যাকসিন দিচ্ছি। আর এখানে অবশ্যই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে থ্যাঙ্কস দিতে হবে যে তার মনে করেন যে কি বলে, যে তার হচ্ছে যে ডিসিশন মেকিং, এফিশিয়েন্ট ডিসিশন মেকিং এর কারণে আমরা এখন হচ্ছে ভ্যাকসিনটা আমাদের হাতে পাইছি, যার কারণে আমাদের লাইফ সেভ হচ্ছে। তো ভ্যাকসিনটা সবাই নিবেন, এটা হচ্ছে নিলে আপনাদের মনে করেন যে মানে কোভিড থেকে আমরা হচ্ছে সুরক্ষাটা পাবো। ওকে, তো ডিএনএ সিকোয়েন্সিংটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ডিএনএ সিকোয়েন্সিং গুলোকে কম্পিউটার সিস্টেমে ইন্টিগ্রেট করার মাধ্যমেই মূলত বায়ো ইনফরমেটিক্স পাই, যেটা আমরা পরবর্তীতে ড্রাগস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, মানে ডিএনএ গুলোকে মডিফাই করতে পারি। ওকে, এখন দেখেন এখানে একটা সিমুলেশন আপনাদের সামনে দেখানো হচ্ছে যে আসলে আহ, কিভাবে করে ইনফরমেশন গুলোকে বাইনারিতে কনভার্ট করা হয়। তো ফার্স্টে কম্পিউটার সিস্টেমের মধ্যে মূলত হচ্ছে ডিএনএ এর ইনফরমেশন গুলোকে অ্যানালাইসিস করা হয় এবং সেই অ্যানালাইসিস থেকে এই ক্যারেক্টার সেট ডেভেলপ করা হয় এবং সেই ক্যারেক্টার সেটকে একটা কম্পিউটারে সেন্ড করা হয়। কম্পিউটার সেই ক্যারেক্টার সেট গুলোকে হচ্ছে অ্যানালাইসিস সামারাইজ করে সেগুলোকে বাইনারি ডাটাতে কনভার্ট করে। আর কম্পিউটার আপনারা সবাই জানেন যে বাইনারি ডাটার থ্রুতে কাজ করে। ওকে,
ঠিক আছে স্যার? আর এখানে এই ডাটাগুলো মনে করেন অনেক লেন্দি হয়। তো এগুলোকে এনালাইসিস করতে অনেক সময় লাগে। সেটার জন্য হচ্ছে মেশিন লার্নিং এবং অ্যালগরিদমকে হচ্ছে সেট করা হয়। মেশিন লার্নিং অ্যালগরিদমকে সেট করা হয়, যেটা এই টাইমটাকে কি করে? রিডিউস করে। ঠিক আছে স্যার? ওকে? তো আমরা খুব চটজলদি রেজাল্ট পাই। আর এই যে বায়ো ইনফরমেটিক্স, এই জেনেটিক মনে করেন যে এই বায়ো ইনফরমেটিক্স এর কারণে আমরা হচ্ছে আইডিয়া পাইছি যে মানুষকে কিভাবে আমরা মনে করেন যে টেকনোলজির থ্রুতে হচ্ছে ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারবো, সেই বিষয়গুলো আমরা হচ্ছে ডিটেলসে জানতে পাই। তো এটার জন্য স্যার কম্পিউটার স্টাডিজে এখন হচ্ছে বায়ো ইনফরমেটিক্সটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখন অনেকের কথা যে আমরা কি আসলে বায়োলজি পড়তে আসলাম নাকি স্যার? কিছুই তো বুঝতে পারতেছি না। আপনাদেরকে একটা মজার কথা বলি। তো সেটা হচ্ছে যে ডিএনএ এই যে হিউজ অ্যামাউন্টের ডাটা যে স্টোর করে, ইনফরমেশন স্টোর করে, এখন কম্পিউটার হচ্ছে ডিএনএ স্টোরেজের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ ডিএনএ কম্পিউটিং যেটাকে বলে, যেটা হচ্ছে ফিউচার টেকনোলজিতে আসবে ডিএনএ কম্পিউটিং। তো যেহেতু ডিএনএ এই হিউজ অ্যামাউন্টের ডাটা স্টোর করতে পারে, আর আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত এই যে আমি যে ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু একটা ভিডিও ডাটা, যেটা হচ্ছে ফেসবুকের সার্ভারে স্টোর হচ্ছে। তো ওয়ার্ল্ড ওয়াইড হিউজ অ্যামাউন্টের ডাটা প্রতিনিয়ত স্টোর হচ্ছে। আর এই যে ডাটাগুলোকে, যে ডাটা মনে করেন যে স্টোর করা হচ্ছে ক্লাউড সিস্টেমে, কোনো হার্ড ড্রাইভেতে স্টোর করা হচ্ছে। ঠিক আছে? তো এই স্টোরেজটা একসময় কি হয়ে যাবে স্যার? শেষ হয়ে যাবে। আর এদের কিন্তু লঞ্জিভিটি বেশি না। যেমন আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ কিছু সময় পর কিন্তু প্রবলেম দেখা দেয়, ওইটা ক্র্যাশ করে, ওইটা ম্যাল ফাংশনিং করে, বা ব্যাড সেক্টর দেখা দেয়। প্রতিনিয়ত হচ্ছে হলো চেঞ্জ হয়ে মানে ঝামেলা হচ্ছে। তো সাস্টেইনেবল যে স্টোরেজ ক্যাপাসিটি, এটা হচ্ছে ডিএনএ মনে করেন কম্পিউটিং এর মাধ্যমে যাচ্ছে। এটা মনে করেন যে অ্যাসাম্পশন করা হচ্ছে, এটা অলরেডি কাজ চলতেছে। আমি এটার একটা ডকুমেন্টেশন আমি আপনাদেরকে দেখাবো। এটা অলরেডি কাজ চলতেছে যে মনে করেন যে পুরো পৃথিবীর ডিএনএ মানে পুরো পৃথিবীর ইন্টারনেটে যত আমরা ভিডিও আপলোড করি, ইনফরমেশন আপলোড করি, সকল ইনফরমেশন গুলো একটা শু বক্স টাইপের জায়গার মধ্যে স্টোর করা যাবে এই ডিএনএ কম্পিউটিং এর মাধ্যমে। সেটা তো আমরা সামনে আসতেছে। এটা পসিবল একমাত্র হয়েছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কারণে। কারণ সায়েন্টিস্টরা যখন দেখছে যে ডিএনএ ডাটাকে আমরা সাকসেসফুলি কম্পিউটার সিস্টেমে স্টোর করতে পারতেছি, তেমনি কম্পিউটারের ডাটাকেও আমরা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে কি করতে পারি? স্টোর করতে পারি। আর একটা ডিএনএ মনে করেন যে আমরা যদি ডাটা রাখি, এটা 500 বছর পর্যন্ত ডাটাকে কি করে রাখতে পারবে? স্টোর করে রাখতে পারবে। ইনফ্যাক্ট একটা ডিএনএর মধ্যে যদি ডাটা রাখা হয়, সেই ডাটাটাকে যদি আমরা অন্ধকার এবং ঠান্ডা জায়গার মধ্যে রাখি, সেটা হচ্ছে 20,000 ইয়ার পর্যন্ত স্টোর করা যাবে। দ্যাট মিনস আমরা হচ্ছে ডিএনএ কম্পিউটিং এর দিকে কি করতেছি? সুইচ করতেছি। এগুলো সবই পসিবল হয়েছে বায়োইনফরমেটিক্স এর কারণে। ঠিক আছে? বায়োটেকনোলজি সবকিছু। তো আপনাদেরকে আরো কিছু মানে মনে করেন চমৎকার জিনিসপত্র দেখাই যে বায়োইনফরমেটিক্স এর কারণে কি হয়েছে। বায়োইনফরমেটিক্স শুধুমাত্র যে মনে করেন যে হিউম্যানকে সেভ করতেছে, নট অনলি, সেটা হচ্ছে আমাদের ইনভায়রনমেন্টে কি করতেছে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে ইনভায়রনমেন্টকে মনে করেন যে সেভ করার ক্ষেত্রে। যেমন আপনারা 2019-এর একটা ঘটনা হয়তো শুনছেন যে ওয়ার্ল্ড কাপের সময় শ্রীলঙ্কান যে জার্সিটা বানানো হয়েছে স্যার, সেই জার্সিটা মূলত হচ্ছে প্লাস্টিক থেকে বানানো হয়েছে। ঠিক আছে? প্লাস্টিক থেকে বানানো হয়েছে। এগুলো সব বায়োটেকনোলজি, যেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর একটা ফিল্ড। সেটার একটা ডকুমেন্টেশন আপনাদেরকে দেখাই। আর তার আগে মনে করেন সেটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন স্যার। যেমন দেখেন যে এই যে সমুদ্রেতে এই প্লাস্টিক গুলো হিউজ লেভেলে মনে করেন যে থাকতেছে, এবং সেটা এই সিনারিও তৈরি করতেছে, যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই হার্মফুল। তো এই সিচুয়েশন গুলোকে ওভারকাম করার জন্য খুব একটা এক্সট্রাঅর্ডিনারি স্টেপ নিয়েছে শ্রীলঙ্কা। তো সেই এক্সট্রাঅর্ডিনারি স্টেপটা হচ্ছে তারা এই প্লাস্টিক গুলোকে কালেক্ট করছে। সাউন্ড অন করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা মজা পাবেন। Sri Lanka has been known by many names over its history. Surrender, the Pearl, and being an island, a lot of that damage takes its toll on the sea, damaging ecosystems, marine life and industry. MAS partnered with the Sri Lanka Navy
to implement nationwide beach cleanups targeting coastal areas adversely affected by ocean plastic. The plastic collected is processed by eco-spindles to create yarn, which MAS's sister company, Trishelle, weaves into fabric. This fabric created will be used in the Sri Lankan cricket jerseys for the ICC World Cup 2019. This program is a convergence of multiple parties coming together: MAS, the Sri Lankan Navy, Ecospindle and Sri Lanka Cricket to have an impact on saving the Sri Lankan coastline. In order to take this project to the next level, we've engaged with MIPA, whose jurisdiction entails the coast of Sri Lanka, and Ocean Works, an international body that will support us with full traceability of the product and process. We have broadened our manufacturing process and sustainable ecosystem to create a world-class product for Sri Lanka cricket. Sourcing the raw material and driving the entire manufacturing process within Sri Lanka for the very first time. We truly believe there is a tremendous opportunity to convert something that would be considered a waste into value. And we hope that this project will inspire others across all industries to start looking at innovative opportunities that also make a positive impact. We wish to extend our heartiest congratulations to MAS, who is our partner, for their great initiative in this project. And also I wish to take this opportunity to wish our team the very best for the World Cup in 2019. MAS ආයතනයේ සහ MAS ආයතනයේ පාර්ට්නර්ස්ලා සියලුම දෙනාට අපි ස්තුතිවන්ත වෙනවා, ආඩම්බර වෙනවා මෙවැනි ප්ලාස්ටික් වැනි දෙයින් අපේ ජර්සි එක නිෂ්පාදනය කර එක පිළිබඳව අපි බොහොමත්ම සතුටු වෙනවා. ඒ වගේම බොහොමත්ම ආඩම්බරයි. Tackling Sri Lanka's ocean plastic pollution and inspiring a nation. ওকে, তো এই যে ডকুমেন্টেশন গুলো স্যার আপনারা দেখছেন, স্যার এগুলো সবকিছুই হচ্ছে আমাদের বায়োটেকনোলজি তথা জেনেটিক মানে বায়োটেকনোলজি বায়োইনফরমেটিক্স থেকে আসছে। শুধু যে শ্রীলঙ্কাই করছে এমন না, বাংলাদেশেও পাট থেকে হচ্ছে মূলত পলি ব্যাগ তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে সোনালী ব্যাগ নামে পরিচিত বাংলাদেশের সোনালী আঁশ থেকে। আর এটার ইনভেন্টর হচ্ছে ডক্টর মোবারক আহমেদ খান স্যার। ঠিক আছে, তো স্যার হচ্ছে মনে করেন পলিথিনের মনে করেন যে বিকল্প হিসেবে এই সোনালী ব্যাগ গুলো তৈরি করছে। একটু দেখেন, ডক্টর মোবারক স্যার তিনি হচ্ছেন এই পলিথিনের, এটা খুবই রিনাউন্ড একটা তার ইনভেনশন ছিল এবং সেটা নিয়ে একটা ডকুমেন্টেশনও হয়েছে, সেটাও দেখাচ্ছি। তো কেউ আবার বোর ফিল করেন না, মানে আমি চেষ্টা করছি এটা সাজানোর বায়ো ইনফরমেটিক্সটা, কারণ আসলে থিওরিটিক্যাল পার্ট গুলো আসলে খুবই চ্যালেঞ্জিং সেগুলো দেখানো। তো আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। তারপরে আমরা যাচ্ছি যে বায়ো ইনফরমেটিক্স মডার্ন ডেতে কি কি ইমপ্লিমেন্টেশন করবো, আর লাস্টেরটা হচ্ছে আমরা দেখবো যে ডিএনএ কম্পিউটিংটা। ঠিক আছে, It looks like plastic. It feels like plastic. But it isn't. It's a plant-based product. Whatever you like, you can make at these things. It could be the food packaging materials, it could be the normal packaging material, it could be the garment packaging material, it could be the shopping bag, single-use shopping bag as well. Mubarak Ahmad Khan has spent years coming up with this substitute for plastic. The raw material he works with is jute, from which he creates a water-soluble base. He then adds a natural starch-based binding agent. Both solution in one pot. Then we use some other chemicals. I'm not mentioning these chemicals because that is the most sacred part of this recipe, and then we get this final product, which can then be made into a foil. Now Khan is hoping that his invention does. ঠিক আছে, তো আপনারা দেখছেন এই সোনালী ব্যাগ গুলোই নিয়ে কাজ করা হচ্ছে। এই সোনালী ব্যাগ তৈরির এই প্রসেস গুলো সবই স্যার কিন্তু বায়ো ইনফরমেটিক্স এর সাথে ইন্টারকানেক্টেড। ইনফ্যাক্ট আরেকজন সায়েন্টিস্ট আছেন যেটা হলো গিয়ে মনে করেন বাংলাদেশের জন্য এটা খুব প্রাউড ফিলিং, তিনি হচ্ছেন তোষা পাটের পুরো জিনেটিক সিকোয়েন্স করেছেন এবং এটা এমসিকিউ তে প্রায় সময় আসে। একটু দেখেন স্যার।
ডক্টর মাকসুদুল আলম স্যার। তিনি হচ্ছেন সোনালী আঁশের সোনালী মানুষ। তাকে নিয়ে অনেক ডকুমেন্টেশন হয়েছে। তো ডক্টর মাকসুদুল আলম স্যার তিনি হচ্ছেন তোষা পাটের জেনেটিক সিকোয়েন্সটা ডেভেলপ করছেন। এই জেনেটিক সিকোয়েন্সগুলোই পরবর্তীতে সায়েন্টিস্টদেরকে বিভিন্ন ধরনের রেগুলেশনারি কাজ করতে সহায়তা করছে। ঠিক আছে? তো আপনারা এটা বুঝতে পারতেছেন যে এই যে জিনের কথাবার্তা বলতেছি বা এই জেনেটিক্স এর বিষয়গুলো বলছি কিছুক্ষণ আগে, যে একদম ক্লাসের শুরুতে টেডের একটা আপনাদেরকে ডকুমেন্টেশন দেখানো হয়েছে যে 3 বিলিয়ন ইনফরমেশন, এই ইনফরমেশন গুলোকে মনে করেন স্টোর করার জন্য আমাদের ডেফিনেটলি টেকনোলজির হেল্প লাগবে। আর এই টেকনোলজির থ্রুতে আমরা ডাটাগুলোকে যখন প্রিজার্ভ করি তখনই মনে করেন ডাটাগুলো আমাদের কি থাকবে স্যার, পরবর্তীতে আমরা এগুলোকে অ্যানালাইসিস করতে পারবো। ইন ফিউচার আমরা হচ্ছে বিভিন্ন টেকনোলজি দেখতে পাবো। এগুলো সবকিছুই পসিবল হয়েছে আমাদের বায়ো ইনফরমেটিক্স এর কারণে। ঠিক আছে? যেমন কিছু ফিউচারিস্টিক আপনাদেরকে ইমপ্লিমেন্টেশন দেখায় যেটা ইন ফিউচার আমরা দেখতে পাবো। ওকে, 3D প্রিন্টার। এই 3D প্রিন্টারের মাধ্যমে আপনারা দেখতেছেন প্রিন্টিং অর্গানস। ভবিষ্যতে আমরা হচ্ছে অর্গানস কি করতে পারবো স্যার, ডেভেলপমেন্ট করতে পারবো। এটা ডকুমেন্টেশনের সাথে দেখাই। মনে করেন এই যে মানুষের যে লিমস বা হচ্ছে হলো গিয়ে যে আর্টিফিশিয়াল যে ইয়েগুলো আছে, আর্টিফিশিয়াল যে মানুষের অর্গানগুলোকে আর্টিফিশিয়ালি আমরা কি করতে পারবো, মনে করেন রিপ্লেস করতে পারবো। আর এটা কখনোই ডিএনএ সিকোয়েন্সিং ছাড়া সম্ভব না, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হেল্প ছাড়া সম্ভব না। আর এই ইনফরমেশন গুলোকে কম্পিউটারে কি করা হয়েছে, সুইচ করা হয়েছে থ্রু বায়োইনফরমেটিক্স। ওকে, তো স্যার এটাও আপনাদেরকে দেখাই। হোপফুলি এটার মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা শেষ হবে, যেটা আপনারা দেখবেন। From artificial limbs to floating cities, here are 12 amazing scientific advancements happening right now. Number 12, 3D printing organs. 3D printing has been around for a few years now, but it just recently made breakthroughs bigger than cars or phone cases or toys that have been created before. The 3D printer has started creating organs for human use. Sure, prosthetics are understandable, but organs? Research is currently being conducted on artificial heart, kidney, and liver structures, as well as other major organs. Organs like the heart will be tougher, but it is definitely possible. Can you imagine being the person that kept organs in stock? Checking your list, okay, I need to print 3 kidneys and 4 livers today. The reason the 3D printing works so well is that organs are very complicated and the machine does a layer-by-layer scan of an actual organ. This allows them to give a very detailed printout. Crazy? Yes, but not as crazy as the ability to print out human skin. Now that craziness is happening as we speak. This can be to repair damaged skin or for purely cosmetic reasons. Number 11, needleless vaccines. What is your least favorite part of getting flu shots? Oh yeah, the shot. The needle that pierces your skin and stings. This new invention called the immunomatrix patch will allow you to vaccinate yourself with a simple band-aid-like patch. This isn't just great because it's painless, but it has even greater benefits. 1, it takes 1/10 of the vaccine that the syringe does, which saves tons of money. And 2, it doesn't require the glass vial, syringes, hypodermic needles, trained medical personnel, and biohazardous waste disposal. So again, it saves tons and tons of money and resources. Can you imagine it being flu season and you just going to town to pick up your flu patch and adhering it at home? Dream big. And not only will this device store endless info, but okay, now imagine an endless tons and tons of 1, it takes tons and tons of money and resources. Can you imagine it being flu season and you just going to town to pick up your flu patch and adhering it at home? Dream big. And realistically, this is happening. Number 10, endless storage.
You know how a terabyte is really big? Well, what about a million terabytes? Maybe a trillion? Okay, now imagine an endless amount of storage. Scientists at the University of Southampton have created and are working on advances with this technology. Not only will this device store endless info, but it is pretty much invincible to damage. It is made out of nanostructured glass and has the ability to record and retrieve 5-dimensional digital data by femtosecond laser writing. As for right now, it can only hold about 360 terabytes, but things are quickly escalating. It can go through almost 2,000 degrees Fahrenheit and will last longer than anyone on this planet, except maybe the tardigrade. The technology isn't for public use yet because it is reserved for preserving historical documents first, since it can hold an entire library of books. They have already stored actual copies of the Universal Declaration of Human Rights, Newton's Optics, the Magna Carta, and King James Bible. Number 9. Wall climbing fish. Ever seen a spider climb a wall? What about a monkey? Well, what about a wall climbing fish? And the Amazon as it hikes up. Number 8. And it pumps insulin into their. Number 8. Cybernetic implants. The term cyberware is a pretty new field for scientists. Sure, the first pacer was implanted in the 1950s, but that was such a small advancement compared to today. We already have an artificial pancreas for diabetics. As of now, it is simply a pod implanted into the skin by the wearer, and it pumps insulin into their body. But you see, there are two types of cyberware today. Brainware. Cyberware is bodyware. This would literally give us all telekinesis. It's very hard to implant, but it can be put into the user's brain for various reasons. In time, it would be able to upload thoughts to a PC or to other people's brainware. This would literally. It would also allow us to control things with our mind with simple. তো আপনারা এখানে অর্গান ইমপ্লিমেন্টেশনটা দেখতে পাচ্ছেন স্যার। আপনারা হচ্ছেন অর্গান ইমপ্লিমেন্টেশন দেখছেন, তারপর হচ্ছে লাইক হচ্ছে 3D প্রিন্টারের থ্রুতে সেটাকে তৈরি করা দেখছেন, তারপর ডিএনএ কম্পিউটিং এর এক একটা এক্সাম্পল দেখছেন যে কিভাবে করে আমরা ডাটাগুলোকে প্রিজার্ভ করছি, স্টোর করছি। এগুলো সবকিছু আমরা এই বায়ো ইনফরমেটিক্স এর থ্রুতেই পসিবল হয়েছে বিষয়গুলো। আদারওয়াইজ এটা পসিবল হইতো না, ঠিক আছে? আদারওয়াইজ এগুলো পসিবল হইতো না। বায়োইনফরমেটিক্স এর আমরা বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে কথাবার্তা বলছিলাম, যেমন বায়োমেট্রিক্স, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ড্রাগস ডেভেলপমেন্ট, এইগুলো ক্ষেত্রে আমরা বায়োইনফরমেটিক্স গুলোকে ব্যবহার করি। তো এখানে একদম সিম্পল একটা কথা ইন এ নাটশেল, ইন এ সামারি আজকে ক্লাসের পর, যে আসলে বায়োইনফরমেটিক্সটা অ্যাকচুয়ালি কি। বায়োইনফরমেটিক্স অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডিএনএ এর ইনফরমেশন গুলোকে কম্পিউটারে হচ্ছে মনে করেন ইন্টিগ্রেট করা, যাতে পরবর্তীতে ওই ডাটাগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি এবং ডিএনএ সিকোয়েন্সিং করতে পারি, যাতে পরবর্তীতে আমরা হচ্ছে কোনো ধরনের ড্রাগ ডেভেলপ করতে পারি, আমাদের বেটার হেলথের দিকে আমরা সুইচ করতে পারি, এবং বায়োটেকনোলজি এবং এনভায়রনমেন্টকে সেভ করার ক্ষেত্রে যাতে আমরা ঠিকঠাক মতো কাজ করতে পারি, সেই জন্যই আমরা হচ্ছে বায়োইনফরমেটিক্সটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো ডিএনএ এর থ্রুতে আমরা ডিএনএ কম্পিউটিং এর বিষয়টাও আমরা বলছি যে হিউজ অ্যামাউন্টের ডাটাকে আমরা হচ্ছে ডিএনএ এর মাধ্যমে স্টোর করতে পারি, যেটা হিউজ ভলিউমের ডাটাকে আমাদের কি করবে স্যার, স্টোর করবে। ওকে, তো স্যার বায়োইনফরমেটিক্স নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই, আমি জাস্ট আপনাদেরকে ডকুমেন্টেশন দেখাইছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আসলে বায়োইনফরমেটিক্সটা কেন মানে ইম্পর্টেন্ট, কেন আমরা এটাকে ব্যবহার করব। আর এখান থেকে যে কয়টা জিনিস বলছি এর বাইরে কোনো কিছুই আসে না, এটা আপনারা দেখতে পাবেন। ওকে, তো বায়োইনফরমেটিক্সে মানে কোন কোন বিষয়গুলো ব্যবহার করা হয় সেটা একটু লক্ষ্য করেন, যে এইটাও একটু মনে রাখবেন যে বায়োইনফরমেটিক্সে আমরা হচ্ছে ইন্টারকানেক্টেড যে বিষয়গুলো ব্যবহার করি, যে ইন্টারকানেক্টেড যে ফিল্ড গুলো আছে সেগুলো কি কি সেটা একটু দেখেন। যে অ্যান ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো একটু মনে রাখবেন যে কি কি ফিল্ড ব্যবহার করা হয় বায়োইনফরমেটিক্স এর সেক্টরে। সেটা হচ্ছে মনে করেন সায়েন্সে বায়োইনফরমেটিক্স এর ক্ষেত্রে combines biology, computer science, information engineering, that is মানে আমরা আইটির কথা বলতে পারি, ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স, এই জিনিসগুলো মূলত হচ্ছে বায়োইনফরমেটিক্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তো এই বিষয়গুলো স্যার মনে রাখলেই আপনাদের পরীক্ষায় কাজে হবে, এখান থেকে কোনো বড় কোশ্চেন আসে না,
তো আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি আসলে বায়োইনফরমেটিক্সটা কি হবে। তো স্যার ডিএনএ কম্পিউটিংটা আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর ক্লাস শেষ করার আগে একটা কথা বলি, আমার একটা ই-বুক রিলিজ হয়েছে যেটার মনে করেন এমসিকিউর জন্য আপনাদের অ্যাডমিশন টেস্ট এবং আপনাদের হচ্ছে লাইক হচ্ছে যে একাডেমিকের এমসিকিউতে আইসিটিতে বেস্ট প্রিপারেশনের জন্য আমি একটা ই-বুক মানে তৈরি করছি যেটার নাম হচ্ছে তথ্যকোষ। সেটার লিঙ্কটা আমার আজকে ক্লাসের শেষে দেওয়া থাকবে। আপনারা এটা সংগ্রহ রাখলে আপনাদের এমসিকিউতে বেগ পেতে হবে না। এমসিকিউর ক্ষেত্রে আপনারা হচ্ছে বেস্ট প্রিপারেশন নিতে পারবেন বোথ অ্যাডমিশন এন্ড হচ্ছে একাডেমিকের ক্ষেত্রে। তো স্যার আজকের মতো এতটুকুই। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের কমেন্টই আমাকে হচ্ছে ভালো কন্টেন্ট এবং ক্লাস তৈরি করতে হেল্প করবে। থ্যাংক ইউ আজকের মতো।